বা ইনফরমেশন ওনার কাছে কি আছে সেটা আমার জানা নাই। তবে যেহেতু তারা একেবারে রাজনীতির ভিতরে এবং সামনে নির্বাচন করতে যাচ্ছেন এবং তারা বলতে গেলে মানে বিএনপি দলটা ড্রাইভিং সিটে বসা আছে বলা চলে, সেক্ষেত্রে তার কাছে এরকম ইনফরমেশন বা এরকম ধারণা থাকতেও পারে, সেটা নিয়ে আমি কোনো চ্যালেঞ্জ করছি না। কিন্তু নির্বাচনের মাঠটা আমরা যেভাবে দেখতেছি তাতে আপনি দেখেন নির্বাচনের মাঠে কিন্তু দলগুলো দুইটা জোটে ভাগ হয়ে গেছে, একটা বিএনপি জোট আর একটা বলতে পারেন এনসিপি জোট। তার ভিতরে চরমনাই ছিল ওই জোটে, সেখান থেকে উনি সম্ভবত একেবারে আলাদা হয়ে গেছেন আজকে পর্যন্ত যেটুকু আমি জানি। তো এখন এই যে জোট দুইটা জোটে বিভক্ত হয়ে গেল, তাতে আপনি যদি দেখেন বিএনপির যে জোটটা সেই জোটে বিএনপির ভোট বলতে যা বুঝায় তার বাইরে কিন্তু অন্য যাদেরকে সংযুক্ত করছে তাদের খুব একটা অ্যাড করার কিছু নাই। আমার কাছে মনে হয় না যে বাকি দলগুলো যাদেরকে সাথে নিচ্ছে তারা সকলে মিলেও আর বাড়তি 2-3% ভোট যোগ করতে পারবে, এটা আমার ধারণা। অন্যদিকে যদি আপনি এনসিপির নেতৃত্বের জোটটা ধরেন, সেই জোটে দেখবেন আপনি যে এনসিপির কতটা আছে সেটা আমি খুব বেশি চ্যালেঞ্জ করতে পারছি না, কিন্তু জামাতের তো বেশ কিছু ভোট আছে। ইদানিং বাজারে এই কথাটাও আছে যে তাদের ভোট বেড়েছে। পাশাপাশি অন্যান্য যে ইসলামিক দলগুলো তাদের সাথে আছে সেটা কিন্তু আপনি মাদ্রাসা বেসড যদি ধরেন একটা বিরাট জায়গা আছে ভোটের, অর্থাৎ সবাই কিছু ভোট ক্যারি করতেছে ওই জোটটার। কিন্তু বিএনপির বেলায় কিন্তু বিএনপির উপরেই নির্ভরশীল সবাই, বিএনপির করুণার দিকে তাকাই আছে অন্যান্য জোটের লোকগুলো। কীরকম, কেউ আসতেছে ধানের শীষে ভোট করবে অন্য দলের, এবং ধানের শীষে ভোট করতেছে কেমনে, নিজের দলের আইডিওলজি বিকায়ে দিয়ে, মানে ওটাকে তুড়ি মেরে উড়াই দিয়ে আসছে শুধু একটি এমপি হওয়ার জন্য। আবার কেউ আসছে যে নির্বাচন কমিশন আইন মোতাবেক যদি নিজ দল থেকে করেন জোটে থাকতে পারবেন, কিন্তু নিজ দলীয় প্রতীকে করতে হবে। যদি আমরা জামায়াতের জোট নিয়ে প্রশ্ন রাখি, সেটা কি আদর্শিক জোট? আমি কারো আদর্শ, কোনো জোটের আদর্শ বলতেছি না। আপনি নির্বাচনের আগে যদি জোট করেন এটা কোনো গণতন্ত্র পারমিট করে না। কারণ আমি খাঁটি বাংলা ভাষায় যদি বলি, প্রত্যেকটা দলের খাচ্ছত আলাদা আলাদা। তো খাচ্ছত যখন আপনার আলাদা, সেখানে তো আলাদা দল। তো ভোটের আগে আপনি যেটা দিয়ে করেন, জামাত তার প্রার্থী দিয়ে অন্য দলের প্রার্থী দিয়ে জামাতের লোকেরা বলবে তোমরা তারাই ভোট দিও, এটা গণতন্ত্র বিরোধী। বিএনপি বলবে যে আমাদের জোট থেকে অমুক সাহেবকে দাঁড়া করাইলাম, তাকে তোমরা ভোট দিও। বিএনপির আইডিওলজি আর তার আইডিওলজি এক না, তার দলের লোকগুলাকে বলতেছে তুমি ভোট দিও তাকে। এটা কোনো গণতন্ত্র হতে পারে নাকি? আমি একটা দল করলাম আমার দলের আদর্শ নিয়ে, সেই দলের থেকে হঠাৎ করে শুনলাম অন্য একটা দলের লোককে দাঁড়া করাই দিয়ে আমার দলের নেতারা বলতেছে তাকে ভোট দিও, এটা গণতন্ত্র নয়, এটা প্রহসন। আমার ক্ষমতায় যেতে হবে। যে 11 দলীয় নির্বাচনী ঐক্য হলো, আপনি জামাতের যেটা বলেন ভাঙনও হলো, এই ভাঙনের ফলে কোন পক্ষ বেশি ক্ষতিগ্রস্ত হবে? না, ভাঙনের ফলে ক্ষতিগ্রস্ত থেকে সে সেকেন্ডারি। আপনি যদি কোনো ইসলামী ফোর্স ধরেন, ইসলামী ফোর্স যে ভোটগুলো নিবে, বিএনপির ভোট এবং ইসলামী ভোট, ইসলামী দলগুলোর ভোট কিন্তু একই। অর্থাৎ জামাতের কিছু ভোট আছে, কোন মানদণ্ডে বলছেন একই? অর্থাৎ তারা রাইটিস্ট যদি আমি ধরি বা জাতীয়তাবাদীর দিকের যদি ধরেন, আপনি যেমন যে এই চরমনার পীর সাহেবরা আওয়ামী লীগের কোনো ভোট পাবে না, জামাতরা আওয়ামী লীগের কোনো ভোট পাবে না। যদি আওয়ামী লীগ দেয় সেটা ভিন্ন কথা, ওদের ভোটটা তারা কার্টেল করতে পারবে না। এখন আসেন যে কথাটা বলছেন সালাউদ্দিন সাহেব, যে কেউ ভোটের, হ্যাঁ সত্যি যদি এমন হয় যে ঘটনাচক্রে আজকে চরমনার পীর সাহেব বেরোয় গেছে তার দল নিয়ে, কালকে যদি জামাত বলে, এনসিপি বলে যে এই কারণে লেভেল প্লেইং ফিল্ড নাই, কেন নাই আমি বলি, একটা এক্সাম্পল দিই। আপনি যদি সম্প্রতি ডাক্তার আব্দুল মোমেনের ইন্টারভিউটা শুনে থাকেন, উনি 8 মাস পরে দেশ থেকে পালিয়েছেন, উনি নিজে, এটা অলরেডি ভাইরাল। 8 মাস পরে দেশ থেকে পালিয়েছেন, দেশ থেকে বের হয়ে গেছেন। উনি 6 বার তার সিম বদল করছেন, থাকার বিভিন্ন জায়গা বদল করেছেন। উনি কিভাবে পালিয়েছেন দেশ থেকে 8 মাস পরে? এখন থেকে 6-7 মাস আগে। কিভাবে? তার স্ত্রী সরকারি কর্মকর্তার সাথে যোগাযোগ রেখেছে এবং সরকারি কর্মকর্তারা তাকে বের হয়ে যেতে সহযোগিতা করছে, তার বক্তব্য। তো সরকারি কর্মকর্তারা যখন 5 আগস্টের 8 মাস পরেও পতিত সরকারের লোকেরা সহযোগিতা করে, তখন আপনাকে ধরে নিতে হবে যে প্রশাসন পতিত সরকারের পক্ষে কাজ করছে। তার বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য সেটা তো অন্য প্রশ্ন। তাহলে ওই পত্রিকায় যেটা পাই সেটা কতটুকু বিশ্বাসযোগ্য, মিস্টার এক্স বলছেন সেটা কতটুকু বিশ্বাসযোগ্য, আমি যা বলছি সেটা কতটুকু বিশ্বাসযোগ্য, এটা তো কোনো কোশ্চেন হতে পারে না। এটা তো কেউ চ্যালেঞ্জ করে। পতিত শক্তি উদ্দেশ্য প্রণোদিত ভাবেও তো কোনো বক্তব্য দিতে পারে, পতিত শক্তি উদ্দেশ্য দিতে পারে, কিন্তু সেটা বলছে সরকারি কর্মকর্তা কর্মচারী, এই কথাটা কেউ ডিনাই করে নাই। এখন আসেন, এই যে ওই সরকারি কর্মকর্তা কর্মচারী তাকে সহযোগিতা করে থাকে, সে তো পতিত সরকারের পক্ষের লোক। তার মানে কি, এই প্রশাসনে যারা আছে
তারা পতিত সরকারকে যারা পতন ঘটাইছে তাদের বিরোধী। সেক্ষেত্রে আপনি ধরতে পারেন এনসিপি জোটের বিরোধী শক্তি যেটা প্রশাসনে আছে। সুতরাং আপনি ন্যাচারালি নির্বাচনের ক্ষেত্রে এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, পতিত সরকারের পক্ষে কাজ করতেছে, তার মানে তারা এনসিপি জোটের বিরুদ্ধে করবে, সুতরাং লেভেল প্লেইং ফিল্ড নাই। এটা আপনি কি করে করবেন? এই যে লেভেল প্লেইং ফিল্ড নাই, এই অজুহাতে যদি কালকে ওই জোটটা নির্বাচন বয়কট করে, আপনার আমার কি করার আছে? তখন আপনি বলতে পারবেন কেউ নির্বাচন বয়কট করলে আমাদের কিছু করার নেই, আমরা নির্বাচন করে যাব। তাহলে সেই 2024-এর নির্বাচন হবে, অর্থাৎ 5ই আগস্টের পূর্বে। নির্বাচন বয়কট কি কোনো রাজনৈতিক অস্ত্র? আর আপনি তো, আমি আই এম এট লিবার্টি, আমি যদি মনে করি লেভেল প্লেইং ফিল্ড নাই, আমি যদি দেখি পক্ষপাতিত্ব হচ্ছে, আমি যদি দেখি সরকারি কর্মকর্তা কর্মচারী পতিত সরকারের লোকরা সহযোগিতা করতেছে এখনো, কারণ আমাদের কাছে কতগুলো দৃষ্টান্ত আছে, 626 জন লোক যারা আশ্রয় নিয়েছিল তারাও বেরিয়ে গেছে, আরো বিভিন্ন লোক বেরিয়ে যাচ্ছে। সুতরাং সেই হিসাব করলে আপনি তো, যদি কেউ মনে করে, কারণ এখন আপনি বলতে পারেন তারা নির্বাচনে দাঁড়াইলে ফেল করবে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বলে, এবং এমন ন্যারেটিভও তৈরি করা আছে যে প্রশাসনের জামাতের কথাই চলে, এটা এরকম কথা আছে। কিন্তু আমরা তো সমাজে থাকি, আকাশে বাতাসে আমরা তো মাঠে নামি, এগুলো একটা ন্যারেটিভ তৈরি করা, কারণ কোনো কারণে যদি পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়, একটা ন্যারেটিভ তৈরি করে রাখা। তবে আমার যে কিন্তু নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু আমরা পাল্টাপাল্টি অভিযোগ শুনছি। আমরা এনসিপির তরফ থেকে অভিযোগ শুনছি, আমরা বিএনপির তরফ থেকে অভিযোগ শুনছি, আমরা জামায়াত ইসলামীর তরফ থেকে অভিযোগ শুনছি। শুনবেনই তো। নির্বাচন কমিশন কি আদৌ এমন কোনো সিদ্ধান্ত নিয়েছে যেটি রাজনৈতিক দলগুলোর আস্থাকে প্রশ্নবিদ্ধ করছে? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ আমরা ইতিমধ্যে অভিযোগ পাইছি যে, শুনেন, আপনি এক জায়গায় চাকরি ইন্টারভিউ দিবেন, কিংবা আপনি একটা কোথাও আবেদন করতেছেন কিছুর জন্য, আপনি একটা ফর্ম দিল, আপনাকে পুরাটা ফর্ম ফিল আপ করতে হবে, পুরাটা ফর্ম ফিল আপ করতে হবে, প্রযোজ্য নয়, আমার জানা না, ইত্যাদি ইত্যাদি। আপনি কোনো কলাম খালি রাখতে পারবেন না। বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব নিয়ে কলাম খালি বহু লোকে রেখেছে, এবং তাদের ইয়েগুলা বাতিল হয়নি। এবং এই দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে শেরপুরের কোন একটা আসন নিয়ে একজন লয়ার রিট করেছিল, তাকে নির্বাচন কমিশন অফিসের সামনে নির্যাতন করা হয়েছে। তো আপনি এই যে দ্বৈত নাগরিকত্বের বিষয়টা ফিল আপ না করে আপনি যখন এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছেন, এই মুহূর্তে হয়তো আপনারা মনে করতেছেন, যেই মনে করেন যে আমি পাশ করে গেলাম, কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি বলে রাখতেছি, সময়ের ব্যবধানে কোনো কারণে যদি পরিস্থিতি ঘোলাটে হয়, তাহলে এই যে গ্যাপটা এখন রেখে যাচ্ছেন, এই গ্যাপটাই কিন্তু আপনাদের জন্য অনেক বড় ক্ষতিকারক বিষয়। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট আবু হেডার রাজ্জাককে, অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে অভিযোগ করেছে, ইসির রেড লাইন কাল, ঋণ খেলাপি দ্বৈত নাগরিকত্বধারীরা ভোটের সুযোগ পেলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা এর আগেও দেখেছি যে রাজনৈতিক দলগুলো কিন্তু ইসির বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করছে। আমরা যদি একটু জানতে চাই যে নির্বাচন সামনে রেখে ইসির প্রতি এই যে আস্থার সংকট, সেই নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে, আর এই অভিযোগগুলোকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল যদি নির্বাচন বয়কট করে কিংবা নির্বাচন থেকে পিছিয়ে আসে, জটিল পরিস্থিতির মুখোমুখি হব কি? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। আসলে ভোট আসলেই জোট, ব্যাপারটা যেমন ঘটে, কিন্তু আদর্শিক কিছু জোট আছেই, এবং এই জোটগুলো আমি বলবো নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো, যেটা ইতিমধ্যেই বিজ্ঞ আলোচক বলেছেন, যে আসলে একটা চাপে রাখার একটা কৌশল সবাই, কারণ কার রেজাল্ট কেমন হবে সে কিন্তু এখন প্রেডিক্ট করছে, এক্স্যাক্টলি দে ডোন্ট নো রেজাল্টটা কী হবে। তো প্রেডিকশন থেকে স্বাভাবিকভাবেই আশঙ্কাও হচ্ছে যে আসলে নির্বাচনী ফলাফল কেমন হবে, সেজন্য আগেই বলে নিচ্ছে যে নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করছে না, প্রশাসন ঠিকভাবে কাজ করছে না, প্রশাসন হয়তো নিরপেক্ষ না, প্রশাসন হয়তো পক্ষপাতদুষ্ট, এই কথাগুলো আসছে। ফলাফল নিয়ে সব দলের মাঝে কি শঙ্কা কাজ করছে? আসলে শঙ্কা আমি এই অর্থে বলছি যে কেউ হয়তো, প্রত্যেক রাজনৈতিক দলেরই তো একটা টার্গেট আছে। কেউ হয়তো চিন্তা করছে আমি সরকার গঠন করব, কেউ হয়তো চিন্তা করছে সরকার গঠন না করলেও আমি কতটা আসন পাবো। স্বাভাবিকভাবেই আপনি দেখেন পরীক্ষার আগ থেকেই কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে পরীক্ষায় আসলে ফলাফল কেমন হবে। একইভাবে এবার সত্যিকার অর্থে যেদিকে যাচ্ছে, এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, বারবার রিপিটেডলি বলেছেন, এবারের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে ডিফারেন্ট এবং সবচাইতে বেশি ফ্রি অ্যান্ড ফেয়ার, যেটা বলছে। আমরা এখনও সেটা কমেন্টসে যাচ্ছি না কেমন হচ্ছে, যেহেতু নির্বাচন এখনো হয়নি, এবং আমরা আশা করছি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। সেটা হলে জনগণ কাকে ভোট দিবে? আপনি দেখেন 91-এ যে নির্বাচনটা হয়েছিল, সেখানে কিন্তু আওয়ামী লীগের একটা রিমার্কস ছিল যে বিএনপি হয়তো 10টার বেশি আসন পাবে না, কিন্তু আমরা 91-এর নির্বাচনের যে ফলাফল দেখেছি, বিএনপি সরকার গঠন করেছে। কাজেই জনগণের হাতে অস্ত্র, এবং জনগণই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করে, নির্বাচনের ফলাফল কি হবে, এই কোটি কোটি ভোটারের মাঝে আমরা যে দেখি মাঝে মাঝে পরিসংখ্যান দেখা যাচ্ছে, এবং পরিসংখ্যান নিয়ে কেউ কেউ কথা বলছে, ভোটারদের রাজনৈতিক বিশ্লেষণ
বোঝানো হচ্ছে এবং সেভাবে দেখা যাচ্ছে কেউ বলছে 30%, কেউ বলছে 47%। দুটো দলকেই, বিশেষত রাজনৈতিকভাবে এখন সবচাইতে বড় দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তারপরে যদি ধরেন স্বাভাবিকভাবে জামাতে ইসলামের নামটা আসে। এখন ঘটনা হচ্ছে ভোটের গ্যাপ কত। আপনি যদি পর্যালোচনা করেন 91 থেকে লাস্ট যে ইলেকশনটা হয়েছে, যে ইলেকশনগুলোতে বিএনপি এবং জামাত অংশগ্রহণ করেছে, 91-এর নির্বাচনে আপনি যদি দেখেন সেটা বিএনপির সাথে জামাতের অ্যালায়েন্স ছিল, জামাত 18টি আসন পেয়েছে। এবং তারপরের ইলেকশনটা যদি দেখেন 96-এ, যেটা জামাত বিএনপির অ্যালাই থেকে বের হয়ে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, 3টি আসন পেয়েছে। তারপরের ইলেকশনে যদি দেখেন যে আবার জামাত বিএনপির সাথে এসেছে এবং তখন কিন্তু জামাত 28টি আসন পেয়েছে। কাজে প্রেক্ষাপট আপনি দেখেন এবার কিন্তু জামাতের অ্যালাই কিন্তু আলাদা, জামাত কিন্তু বিএনপির সাথে নেই। কাজেই এখন প্রেডিক্টটা আমি যদি পাস্ট দেখি এক রকমের প্রেডিকশন আসে, আবার এই 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে জামাতের সাথে যে অ্যালাই আছে, এনসিপি আছে, এনসিপি সহ ইসলামিক কিছু দল আছে। তবে আমি বলবো যে এই জামাতের নেতৃত্বে যে জোট, এটা কিন্তু আদর্শিক জোট আমি বলবো না, কিন্তু বিএনপির সাথে যে জোটটা আপনি দেখেন আদর্শিক কতটা সেটা নিয়ে আমি বিশ্লেষণে যাচ্ছি না। তবে এটা আমি নির্দ্বিধায় বলতে পারি, গত সে টার্গেট অনুযায়ী যখন জোট থেকে এক্সপেকটেশন অনুসারে যদি আসন না পায়, তখনই কিন্তু জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নটা আসে। প্রশ্নটা কিন্তু এই না যে আদর্শিক কারণে বেরিয়ে গেছে, সেখানেই প্রশ্ন। সেক্ষেত্রে যারা বেরিয়ে গেছে এবং যে জোট থেকে বেরিয়ে গেছে, বোট সাইডেই কিন্তু আমার কাছে মনে হয় ভোটের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। যেমনটি অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম বলছিল যে দুপক্ষই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে জোট ভাঙনের ফলে, তাহলে লাভবান কারা হবে? ইসলামপন্থী দলগুলোর এই বিভাজন কি বিএনপিকে আরো শক্তিশালী করে তুলবে? ধন্যবাদ আপনাকে। আসলে চরমনের পীর সাহেবের কথা যেটা বলা হচ্ছে, তার যে ভোট, যেটা উনি বললো, টু সাম এক্সটেন্ট আমি অ্যাকসেপ্ট করি এটা, যে ওনার এমন কোনো ভোট নাই যে উনি বের হয়ে গেলে পরে ওনার এমন খুব বেশি ইম্প্যাক্ট হবে বলে, মানে 1 নম্বর খুব একটা ইম্প্যাক্ট হবে না। 2 নম্বর, যদি আগে থাকতো তাইলে যদি বিএনপি তাকে অ্যাকোমোডেট করতো, 2-1টা সিট যদি বিএনপির কাছ থেকে নিতে পারতো, তাইলে হয়তো একটা আশার আলো থাকতেও পারতো। এখন বিএনপিও তাকে অ্যাকোমোডেট করবে না। সো হি হ্যাজ মেড হিমসেলফ আইসোলেটেড, স্রোত থেকে আইসোলেটেড হয়ে গেছে। আমার কাছে মনে হয় না ব্যক্তিগতভাবে ওই দলটা এককভাবে আর কিছু করতে পারবে। এইবার আসেন ভোটের যে ফ্যাক্টরটা আমরা বারবার বলছি, এই ভোটের ফ্যাক্টরে কিন্তু আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর। আমরা যদি প্রিভিয়াস রেকর্ডে যাই তাহলে বিএনপিরও 35, আওয়ামী লীগেরও 35, জামাতের ছিল 10, কেউ কেউ বলছে জামাতের কিছু বাড়ছে, ধরে নিলাম যেহেতু এনসিপি সহ এক জায়গায় হয়েছে, জামাত নয় 12-15 হয়েছে। এখন আপনি ধরেন বিএনপি প্লাস আওয়ামী লীগ, অর্থাৎ বিএনপির সাথে যে আওয়ামী লীগের ভোট যোগ হয়, কথার কথা বলছি, কোনটা হবে আমরা জানি না, তাহলে সোনায় সোহাগা বিএনপির জন্য। আচ্ছা, যদি জামাতের সাথে আওয়ামী লীগের ভোট যোগ হয়, তাহলে আপনি জামাত সরকার গঠন করবে। আর নির্দলীয় ভোট যেগুলো আছে, দলবিহীন, সেটার কথা আমরা বলছি না, আমরা দলীয় ভোটের কথা বলছি। তো সেখানে আওয়ামী লীগ সরকার গঠন করবে, জামাত মানে এনসিপি জামাতের জোট সরকার গঠন করবে যদি আওয়ামী লীগের ভোট সেদিকে যায়। এখন সেটা যদি বলেন সম্ভাবনা আছে, সেটা আমি জানি না, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, আওয়ামী লীগ একটা জিনিস প্রমাণ করতে চায় যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি সে, এবং তারা ক্ষমতায় না থাকলে পরে মৌলবাদীরা চারা দিয়ে ওঠে। তা মৌলবাদী বলতে তারা জামাতকে বোঝায়। যদি তাই হয়, আর সেক্ষেত্রে যদি আওয়ামী লীগ মনে করে যে আমরা জামাতকে ভোট দিয়ে দিলে জামাত যদি পাশ করে এবং তাতে মৌলবাদীর উত্থান হইল, প্রমাণ হইল 1, 2 স্বাধীনতার পক্ষ শক্তি হিসেবে আজকে বড় দলটা যে জায়গায় দাবি করতেছে সেটা যদি ব্যর্থ হয়ে যায়, তখন এস্টাবলিশড হবে যে মানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একমাত্র আওয়ামী লীগই। সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট একটা বিরাট ফ্যাক্টর। পাশাপাশি জামাত যদি ক্ষমতায় চলে আসে আওয়ামী লীগের ভোট নিয়ে, পরবর্তীকালে সময়ের ব্যবধানে স্বাধীনতার পক্ষ শক্তি হিসাবে আবার আওয়ামী লীগ বিএনপি একত্র হয়ে জামাতকে হটানোর জন্য একটা আন্দোলন গড়ে তুলতে পারবে। প্লাস আওয়ামী লীগের জন্য সুবিধা যে তার জায়গাটায় সে এস্টাবলিশ করলো মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে আমরা, এবং আমরা যদি ক্ষমতায় না থাকি তাহলে মৌলবাদ চারা দিয়ে ওঠে। সুতরাং আওয়ামী লীগের ভোট একটা বিরাট ফ্যাক্টর, এবং আওয়ামী লীগ কী করবে সেটা আমরা জানি না, সেটা আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফলাফল বলে দিবে যে আওয়ামী লীগের ভোট কোন দিকে গেল। আপনি বলছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু বরাবরই বলছে যে আগামী নির্বাচনের ফলাফলের সমীকরণ পাল্টে দিতে পারে 4 কোটি তরুণ ভোটার। সেই আলোচনায় ফিরবো। ঠিক আছে, সেটা আমি বলবো। গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, আপনি বলছিলেন বিরতির আগে যে আওয়ামী লীগের সমর্থকদের ভোট
নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কিন্তু বিশ্লেষকরা বলছে যে তরুণ ভোটারদের ভোট নির্বাচনের সমীকরণ পাল্টে দেবে। আসলে কি হবে? ধন্যবাদ আপনাকে। বিশ্লেষকরা বলবে কেন, আমরাও তো বলি 4 কোটি তরুণ ভোটার ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর, কিন্তু আমি বলছি যে তারা ভোটার, যারা দলীয় ভোটার তাদের কথা বলছি, সেখানে আওয়ামী লীগের ভোটার একটা ফ্যাক্টর। এখন কল্পনা করেন আওয়ামী লীগের ভোট নাই, দিলামই না, ধরে নিলাম 4 কোটি ভোটার যে 15 বছরে তৈরি হইল, এদের কাছে একটা দলই পরিচিত ছিল, আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগের তারা দেখছে একটা স্বৈর শাসক হিসাবে, একটা স্বেচ্ছাচারী দল হিসাবে, শুধু তারা সেখানে তাদের উপরে ত্যক্ত বিরক্ত। ইন এডিশন তারা মাঠে নাই, তাহলে তারা ভোট দিবে কাকে? তারা ভোট দিবে 5ই আগস্টের পর থেকে যে দলগুলোকে মাঠে দেখছে, সেখানে দেখবে তারা জুলাই চেতনা ধারণ করছে কারা, এত আন্দোলন হইলো সেই জুলাই চেতনা ধারণ করছে কারা। এখন আমি বলবো আমি জুলাই চেতনা ধারণ করি, আপনি বলবেন আপনি করেন, উনি বলবেন উনি করেন, এ বিষয়ে কিছু আসে যায় না। ভোটাররা সিদ্ধান্ত নিবে যে কারা ধারণ করে, সুতরাং ভোট সেদিকে যাবে, 1 নম্বর। 2 নম্বর, আপনি জুলাই আন্দোলনে 1400 লোক মারা গেছে, আমরা এতক্ষণ পর্যন্ত যে রিপোর্ট পেয়েছি, সত্য মিথ্যা পরের কথা আমাদের কাছে, 1400 লোক মারা গেছে। এই 1400 লোকের যারা গার্জিয়ান, বাবা, দাদা, নানা, চাচা যাই থাকুক না কেন, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, সে যে দলেরই হোক, সেই দল যদি কোনোভাবে পতিত সরকারের দিকে ঝুঁকে যায় কোনো কারণে, সেই দল এরাও সেই ভোট ওই দলকে দিবে না, কিন্তু মুখে বলবে না। তারপর আসেন যারা আহত হয়েছে 30,000 40,000, তাদের গার্জিয়ান যারা আহত, চাচা হোক দাদা হোক, সে যে দলেরই থাকুক, সেই দল যদি কোনোভাবে পতিত সরকারের পক্ষপাতিত্ব করতে চায়, সেই ভোট তাদেরকে দেবে না। সেক্ষেত্রে আপনি যদি নিরপেক্ষ একটা মোটামুটি সুষ্ঠু ভোটের দিকে আমরা যেতে পারি, তাহলে তরুণ ভোটার একটা বিরাট ফ্যাক্টর। এবং যদি নির্বাচন সুষ্ঠুভাবে কোনো বিশৃঙ্খলা না হয়, আমরা যেটাকে অ্যারেঞ্জ ইলেকশন কিংবা ইঞ্জিনিয়ারিং বলি, এই ধরনের কিছু যদি না হয়, মাঠে হবে হাড্ডাহাড্ডি লড়াই, কে হারে কে জিতে অনিশ্চিত, কনফিডেন্স নিয়ে কেউ থাকতে পারবে না। এবং এটা সাংঘাতিক চিন্তার ব্যাপার এবং টেনশনের ব্যাপার। এই 4 কোটি ভোটার, এই তরুণ যে 4 কোটি ভোটার, এবং এই যে 1400 লোক মারা গেছে এবং 30,000 আহত হয়েছে, তাদের গার্জিয়ানরা যে দলই করুক, যদি তার দল পতিত সরকারের দিকে ঝোঁকে কোনো কারণে, তাহলে ভোট তারা পাবে। বলা হচ্ছে যে নির্বাচন সামনে রেখে কৌশলের রাজনীতি অবলম্বন করছে রাজনৈতিক দলগুলো। মুখে আওয়ামী লীগ বিরোধিতা করলেও আওয়ামী লীগের ভোট নিয়ে এক ধরনের পর্দার অন্তরালে টানাটানি চলছে। সেগুলো তো আমি আপনাকে বললামই, পর্দার অন্তরালে টানাটানি করতে পারে, যেটা একটু আগে বললাম। আওয়ামী লীগের যদি বিএনপির সাথে যোগায়, সোনায় সোহাগা, জামাতের সাথে যদি যোগায়, তাহলে পাশ করবে, সরকার গঠন করবে। আরেকটা বিষয় জানতে চাই অ্যাডভোকেট আবু হেডার রাজা, কি এখন জামায়াত ইসলামী বলছে যে শরিয়া আইনের দিকে তারা যাবে না ক্ষমতায় গেলে, এটি কি অবস্থান বদল নাকি ভোটের কৌশল? এখন একটা জিনিস দেখেন, তারা তো ইন অ্যাকশন। আমি কোনো দলের পক্ষপাতিত্ব করছি না। জামাত কি করছে? জামাতের একটা পরিচয় ছিল জামাত স্বাধীনতা বিরোধী, জামাতের একটা পরিচয় ছিল যে তারা মা বোনের ইজ্জত নিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই ছিল তাদের পরিচয়। কিন্তু সম্প্রতিকালে তাদের পরিচয় কি দিয়েছে? জামাতের সাথে যোগ দিল এনসিপি। তার মানে কি, জুলাই চেতনার যে যারা ফ্রন্ট লাইনে ছিল তাদেরকে তারা ধারণ করে। কিন্তু তারা তো বারবার বলছে এটি আদর্শিক জোট নয়। আদর্শিক হোক না হোক, জোট দিছে তো, আপাতত তো যোগ দিছে, ওইটার সাথে জোট বানাইছে। তারপরে আসেন, সেখানে মুক্তিযোদ্ধা সম্প্রতিকালে যোগ দিছে 2 জন। আপনি মুখে যাই বলেন না, কিন্তু 2 জন মুক্তিযোদ্ধা যোগ দিছে তো। এই মুক্তিযোদ্ধাদের নিয়ে এতদিন তো কোনো কথা ছিল না, এখন যোগ দেওয়ার পরে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে তীব্র সমালোচনা হচ্ছে। তারপরে আসেন, মাইনরিটি কমিউনিটির লোকও তো তারা নমিনেশন দিচ্ছে। সুতরাং আপনি যদি এই অ্যাকশনগুলো দেখেন, তাইলে যদি ডাক্তার জামাতের আমির বলে ফেলছেন, কারণ দীর্ঘদিন ধরে 53 বছরের যে এক্সপিরিয়েন্স স্বাধীন বাংলাদেশে দেখছে, এখানে শরীয়ত আইন, মুসলিম আইন বলতে যাবো যায়, এগুলি খায় না, এগুলো চলবে না। সুতরাং মাঠে থাকতে হলে এখান থেকে শিফট করতে হবে।